এমন একটি ইউনিভার্সিটি যেখানে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টা পর্যন্ত স্টুডেন্টরা যা খুশি তা করতে পারবে, এমনকি কারো মার্ডারও করতে পারবে। সবকিছু অ্যালাউ ছিল। তো আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো হেল ইউনিভার্সিটি। ড্রামা শুরু হয় এক মেয়েকে দিয়ে, যে জঙ্গলের মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছিল। তার পায়ে আঘাত লেগেছিল, তাই সে ঠিকমতো দৌড়াতেও পারছিল না। দৌড়াতে দৌড়াতে সে একটি পাথরে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সেখানেই বসে পড়ে। ঠিক তখনই কেউ তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরের দিন কয়েকজন বন্ধু হেল ইউনিভার্সিটি খুঁজতে আসে। জঙ্গলের মধ্যে তারা একটি হাতে বানানো ম্যাপ নিয়ে লোকেশন খুঁজছিল, কারণ ওই ইউনিভার্সিটির লোকেশন গুগল ম্যাপে নেই। তারা মোট 6 জন ছিল, যার মধ্যে ডেভ ছিল ইন্ট্রোভার্ট। ডেভ বলে সে সতর্কতা অবলম্বন করছে, কারণ আশেপাশে সাপ থাকতে পারে। তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়, তুমি লম্বা ঘাসের উপর দিয়ে হেঁটে যাও, তাহলে তোমার কিছুই হবে না। তারপর হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। ম্যাথ হাসতে হাসতে বলে, দেখো আমরা অলরেডি 10,000 স্টেপ হেঁটেছি। বাকিরা বলে সে তার ফিটনেস নিয়ে আছে। তারা তাকে ইগনোর করে এবং সামনে এগোতে থাকে। পথ চলতে চলতে তারা নিশ্চিত হয় যে তারা সঠিক পথে আছে কিনা। জেন কিছুটা টেনশন করছিল। তখনই আমরা দেখি ম্যাট জেনকে ইমপ্রেস করার ট্রাই করছিল। সে আস্তে আস্তে, যদি কেউ আবার তাকে কষ্ট দিতে চায় তাহলে তাকে আগে আমাকে ফেস করতে হবে। আমরা বুঝতে পারি এখানে ম্যাট জেনকে পছন্দ করে। তারা অনেক খোঁজাখুঁজি করে, তবু প্রথমে ইউনিভার্সিটি খুঁজে পায় না। অনেক খোঁজার পর তারা অবশেষে হেল ইউনিভার্সিটি খুঁজে পায়। ইউনিভার্সিটিকে দেখেই জেন বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু আরেকজন মেয়ে বলে, আমরা এত দূর থেকে এসেছি, এভাবে কি চলে যাব? তখন দেব বলে, একবার ভিতরে গিয়ে ইউনিভার্সিটিটা দেখে আসি। কিন্তু জেন বারবার নিষেধ করছিল। জেরম জুড়ে জুড়ে ডাকতে শুরু করে, এখানে কেউ আছে। জেন আবার ফিরে যাওয়ার কথা বলে। তারা যখন ফিরে যেতে শুরু করে তখনই কেউ এসে গেট খুলে দেয় এবং জিজ্ঞাসা করে, তোমরা এখানে কিভাবে এলে? এই জায়গার কথা কে বলেছে? জেরম ভিতরে ঢোকার অনুমতি চায়। আঙ্কেল তাদের জানায় স্কুলটি পরিত্যক্ত নয়, এখানে ভিতরে স্টুডেন্টরা আছে। তারপর আঙ্কেল গেট খুলে দেয়, তারা সবাই ভিতরে ঢুকে। জেইন মনে মনে ভাবতে থাকে, একবার কেউ যদি ভিতরে ঢুকে তাহলে আর বাইরে বের হতে পারবে না। ওই আঙ্কেল জেইন এবং তার বন্ধুদের বলে যে সন্ধ্যা ৭টার পর ইউনিভার্সিটি বদলে যায়। তারা ভিতরে ঢুকে। ভিতরে সব ছাত্রছাত্রীরা অদ্ভুত আচরণ করছিল। কেউ তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আবার কেউ অন্য কারোর সঙ্গে মারামারি করছিল। এসব দেখে তারা ভয় পেয়ে যায়। সবাইকে এড়িয়ে তারা সামনে এগোতে থাকে। তারা ইউনিভার্সিটির মেইন দরজার বাইরে এসে দাঁড়ায়। সেখানেও সব স্টুডেন্টরা একে অন্যের সঙ্গে লড়াই করছিল। স্যাম জিজ্ঞাসা করে, এদের কেউ থামাচ্ছে না কেন? আঙ্কেল বলে, এর উত্তর তোমরা ভিতরে পাবে। তাদের বলা হয় হেডমিস্ট্রেসের অফিসে নিয়ে যাওয়া হবে। তারা বারবার বলে তারা ভর্তি হবে না, কিন্তু তবুও তাদের নিয়ে যাওয়া হয়। আঙ্কেল তাদের অফিসে নিয়ে যান। তখনই তাদের মনে হচ্ছিল যে তাদের সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে। অবশেষে তাদের দেখা হয় ম্যাডাম ভায়োলেটের সাথে। তিনি নিজেকে হেল ইউনিভার্সিটির প্রধান বলে পরিচয় দেন। তিনি শান্ত গলায় বলেন, বাইরে যা কিছু হচ্ছে সেটা নাকি এখানকার নিয়মিত ব্যাপার। তারপর তিনি রেজিস্ট্রেশন ফর্ম দেন। কেউ একজন জিজ্ঞাসা করে টিউশন ফি কত। তিনি বলেন, এখানে কোনো টিউশন ফি নেই, সবকিছু ফ্রি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু সবকিছু ফ্রি। ম্যাডাম ভায়োলেন্ট তখন আসল কথা বলেন। রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত এখানে ফ্রিডম নাইট চলে, যাকে তারা ব্লাডি নাইট বলে। এই সময় সবাই যা খুশি তা করতে পারবে, এমনকি খুনও করা যায়। তিনি সরাসরি বলে দেন, রাতে রুম থেকে বের হবে না, দরজা লক করে রাখবে, বাইরে গেলে হয়তো আর জীবিত ফিরবে না। এই কথা শুনে জেন সেখানে থাকতে অস্বীকার করে। সে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা দেখে যে আঙ্কেল পকেট থেকে ছুরি বের করেছে। তাই তারা জেনকে থামিয়ে দেয় এবং বলে, এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসাবে ভাবো। জেন থেমে যায়। তখন ভায়োলেন্ট জেনকে ভয় দেখানো শুরু করে এবং বলে, সাবধানে থাকবে, এখানে ভয় পাওয়া তোমার জন্য জরুরি। যদি এখান থেকে বাইরে যাও তাহলে বেঁচে ফিরতে পারবে না। এরপর সে তাদের রুমে যেতে বলে এবং ইউনিভার্সিটিতে ওয়েলকাম জানায়। তাদের ডোরমে পাঠানো হয়। জায়গাটা বড় আর দেখতে ভালো। সবাই মজা করে বলে, ফ্রি ড্রম, ফ্রি টিউশন, খারাপ না। কিন্তু জেনের মন শান্ত ছিল না। মেট জেনের কাছে আসে। জেন বলে তার বোন এলিসকে খুব বেশি মনে পড়ছে। মেট তাকে বোঝানোর চেষ্টা করে এখানে একটা সুযোগ দেওয়া যাক। তখন মেট জানায় যে সে টিম থেকে বের হয়ে গেছে, স্কলারশিপ হয়তোবা থাকবে না। সে জানে না কিভাবে তার প্যারেন্টসকে বলবে। জেন বুঝতে পারে মেটও টিউশন ফি দেওয়া নিয়ে প্যারায় আছে। জেন বলে, এই জায়গা কিছুটা অস্বাভাবিক। মার্ডার করা কিভাবে লিগেল হতে পারে? এটা কি কোনো স্বাভাবিক স্কুল হতে পারে? মেঘ বলে, হয়তো বা ভয় দেখানোর জন্য বলা হয়েছে। আপাতত নিয়ম মেনে চলাই ভালো। জেন ভীষণ অস্থির ছিল। সে বাইরে চলে আসে। সে বাইরে এসে দেখতে চায় এখানে আসলে কি চলছে, কিন্তু চারিদিকে নীরবতা। জেন পার্কে চলে যায় এবং একটি দোলনায় বসে। হঠাৎ পিছন থেকে একটি ছেলে তার কাছে আসে। তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। জেন তার হাতে রক্ত দেখে তাকে জানায়, কিন্তু সে বলে এটা আমার রক্ত নয়। তারপর সে একটি ছুরি বের করে জেনের পায়ের কাছে ছুঁড়ে ফেলে এবং বলে, তোমার এখানে আসা উচিত ছিল না। এখানে কেউ কারো বন্ধু নয়, সাবধানে থেকো। সবার নজর তোমার এবং তোমার বন্ধুদের উপর। দরজা লক করে রেখো। এই কথা বলে সে চলে যায়। এদিকে ছেলেদের রুমে মেট আর জেরু নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। মেট চিন্তিত তার পরিবার নিয়ে।
জেরুম বলে সে তো পরিবারের হতাশা, কেউ তাকে নিয়ে ভাবে না। তারা দুইজন অনিশ্চয়তায় ভুগছিল। হঠাৎ তারা ভ্যানেসার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে সে রেগে আছে। এখানে কোনো ওয়াইফাই নেই, কোনো সিগন্যাল নেই, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ পুরোই বন্ধ। অন্যদিকে জেইন ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে সবাইকে বলে যে ছেলেটা তাকে কি বলেছে, তারা বেশি দিন টিকতে পারবে না। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে, সাইরেন চালু হয়ে যায়। সবাই দ্রুত গেট বন্ধ করে দেয়। গেটের ওপারের মানুষ একে অন্যকে মারছে এবং গেট খোলার জন্য চিৎকার করছে। তারা বাইরে থাকা লোকেদের থেকে বাঁচার জন্য টেবিল টেনে গেটের সামনে ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যায়। সান বলে কাল সকালে আমরা অ্যাডমিনের সঙ্গে কথা বলবো। পরের দিন তারা ভায়োলেন্টের অফিসে যায় এবং জিজ্ঞাসা করে সরকার কি আপনাদের থামায় না। ভায়োলেন্ট জবাব দেয় সরকার আমাদের কিছুই করতে পারবে না। তারা সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। তখন ভায়োলেন্ট বলে এখানে মানুষ আসে নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমাদের ইচ্ছায়। এখন যাও, ইউনিফর্ম পরে ক্লাসে যাও। তারা পুলিশে অভিযোগ করার কথা তোলে। ভায়োলেন্ট বলে হ্যাঁ যাও, যদি এমন কিছু পাও যা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় তাহলে অভিযোগ করো। এখন ক্লাসে যাও আর পড়াশোনা করো। এটাও যদি হেল ইউনিভার্সিটি, তবু এখানে পড়াশোনা হয়। জেন, মিয়া আর বাসেনা তিনজন রেস্টরুমে ছিল। তখন একটি মেয়ে এসে তাদের বলে যদি কেউ তোমাকে মারতে আসে তাহলে তার হাত কেটে দিও, কারণ যদি সেটা করতে না পারো তাহলে এখানে টিকে থাকতে পারবে না। এখানে মায়াদয়ার কোনো জায়গা নেই, যদি বেঁচে থাকতেই হয় তাহলে অন্যকে মারো। বাসেনা বলে আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। মেয়েটি বলে ভায়োলেন্ট নিশ্চিত তোমাদের বলেছে একবার ভিতরে ঢুকলে আর বেরোনোর কোনো পথ নেই। এই বলে সে ওয়েলকাম জানিয়ে চলে যায়। চারদিকে রক্তই রক্ত, সবার মুখে আঘাতের দাগ। জেন আর জেরম ক্লাসে এসে নিজেদের বেঞ্চে বসে। হঠাৎ জেইনের পিছনে দুটা মেয়ে ঝগড়া শুরু করে। ঠিক তখনই টিচার ক্লাসে ঢুকেন। টিচার নতুন স্টুডেন্টদের নিজের পরিচয় দিতে বলেন। জেইন আর জেরম দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেয়। সব ছাত্রছাত্রীরা তাদের দিকে কাগজ ছুটতে শুরু করে, মানে খুব বাজেভাবে ওয়েলকাম জানায়। শিক্ষক সবাইকে শান্ত করেন। তারপর শিক্ষক পড়াচ্ছিলেন। ঠিক তখনই জেইন লক্ষ্য করে কিছু ছাত্র দৌড়ে বাইরে চলে যাচ্ছে। হঠাৎ একটি মেয়ের চিৎকার শোনা যায়। সবাই বাইরে দেখতে যায়। জেইন আর জেরমও বাইরে আসে। একটু পরে জেইন বুঝতে পারে এটি তার ফ্রেন্ড মিয়ার চিৎকার। তারা দ্রুত দৌড়ে মিয়ার কাছে যায় এবং দেখে একজন ছেলেকে ভয়ঙ্করভাবে মারধর করে এক অদ্ভুত ভঙ্গিতে বসে রাখা হয়েছিল। তার জিহ্বা বাইরে বের হওয়া অবস্থায় ছিল। এই ছেলেটিকে মেরেছে ব্ল্যাক ব্লাড গ্যাং। তাদের সাইন হলো কাউকে হত্যা করে জিহ্বা বাইরে বের করে রাখা। ব্ল্যাক ব্লাড গ্যাং ইউনিভার্সিটির সবচেয়ে শক্তিশালী গ্যাং। আরেকটি শক্তিশালী গ্রুপ হলো ডেভিল গড বেরিয়ার। এই দুই দলই ইউনিভার্সিটির সবচেয়ে ক্ষমতাধর এবং অত্যন্ত বিপজ্জনক। এভাবেই এপিসোড 1 শেষ হয়ে যায়। তারপর এপিসোড 2 শুরু হয়। ওই ভয়ঙ্করভাবে মৃত অবস্থায় ছেলেকে দেখার আগে মিয়া করিডোরে একটি ছেলেকে দেখে, লাল চুলওয়ালা, যে তাকে পাস করে যায়, কিন্তু ভীষণ অদ্ভুতভাবে দেখছিল। তারপর আমরা দেখি টিচার ক্লাসে এসে বলেন আশা করি আমি দেরি করিনি। তখন যে মেয়েটি জেনকে ভয় দেখাচ্ছিল সে বলে স্যার আপনি জানেন তো সুপ্রিমো দেরিতে আসা লোকদের পছন্দ করে না। জেন ভাবতে থাকে এই মেয়েটা আসলে কে, আর এই সুপ্রিমোই বা কে। তখনই টিচার নিকির কাছে ক্ষমা চান। আমরা জানতে পারি এই মেয়েটির নাম নিকি। নিকি জেইনের দিকে তাকিয়ে থাকতে থাকে এবং জিজ্ঞাসা করে তোমার কি সবকিছু জানা আছে। জেইন কনফিউজড হয়ে যায় এবং ভাবতে থাকে সে কোন বিষয় নিয়ে কথা বলছে, সে আমাকে কেন একা ছেড়ে দিচ্ছে না। নিকি জেইনের একটু কাছে আসে এবং আবার জিজ্ঞাসা করে তোমার কি সবকিছু জানা আছে। জেইন রেগে গিয়ে বলে না আমি জানি না, কিন্তু আমি নিজেই জেনে নেব, তোমার সাহায্যের দরকার নেই। নিকি হাসতে শুরু করে এবং বলে তোমার কৌতূহলই তোমাকে মেরে ফেলবে। জেইন জিজ্ঞাসা করে তুমি কে। নিকি বলে এখানে সবচেয়ে বড় কুকুরদের একজন আমি, আর তুমি আমাকে উল্টা প্রশ্ন করছো, তোমার সাহস তো কম না। তুমি আমার নজর কেড়ে নিয়েছ, সাবধানে থাকবে। জেইন বলে এই মেয়ে আমাকে পরীক্ষা করছে। তারপর সে জিজ্ঞাসা করে আমি সত্যিটা জানতে চাই। এদিকে বাস্তানা এবং মিয়া সেই ছেলেটির ব্যাপারে কথা বলছিল যাকে ব্ল্যাক ব্লাড গ্যাং মেরেছিল। তখনই মিয়া তার বন্ধুদের এক লাল চুলওয়ালা ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তারা বলে লাল চুলওয়ালা কোনো ছেলেকেই তারা দেখেনি। এখন এর কথা বাদ দাও, আমাদের জেনের ব্যাপারে কি করা উচিত। ঠিক তখনই মেঘ এসে জিজ্ঞাসা করে জেন কোথায়। মিয়া বলে সে বলেছিল সে এখানেই আসবে। হঠাৎ মেয়েটের গড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে বুঝতে পারে যে জেন কোনো বিপদে আছে। এদিকে আমরা দেখি নিকি জেনকে সত্য কথা বলার জন্য একটি জায়গায় নিয়ে আসে। নিকি সামনে হাঁটতে হাঁটতে এক জায়গায় মোড় নেয়। জেনও তার পিছনে পিছনে যেতে থাকে। হঠাৎ নিকি জেনকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ঠেকিয়ে দেয়। তারপর বলে তোমার ভিতরে তো অনেক সাহস আছে তাই না, কিন্তু তুমি আমার থেকে এগিয়ে যেতে পারবে না। আমি অনেক মানুষকে মেরেছি, তুমিও কি আমার তালিকায় নাম লেখাতে চাও। এসব কথা বলে সে জেনকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে মেট এবং তার বন্ধুরা ব্লাডি নাইটে কীভাবে লুকিয়ে থাকবে তার পরিকল্পনা করছিল। তারা বলে আমাদের সবসময় লুকিয়ে থাকতে হবে, বিশেষ করে সন্ধ্যা 7টার পর, কারণ আমরা এখানে নতুন, সবার নজর আমাদের উপর। আমাদের ব্লাডি নাইটে লুকিয়ে থাকতে হবে যাতে করে আমরা তাদের নজরে না পড়ি। মেট বারবার বলছিল চলো জেনকে খুঁজতে যাই,
কিন্তু তার ফ্রেন্ডরা বলে হয়তোবা সে আশপাশ কোনো জায়গায় আছে, তুমি অনেক বেশি চিন্তা করছো। এদিকে আমরা দেখি জেন একা বসেছিল। তখনই এইস ক্রেজ সেখানে আসে। সে জেনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তোমার কি কোনো ক্লাস নেই? তারপর সে জেনের নাম জানতে চায়। জেন নিজের সম্পূর্ণ নাম বলার পর সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখনই এইস ক্রেজ তার হাত খুব জোরে ধরে ফেলে। জেন তার হাত ছুটানোর চেষ্টা করে, তখনই সে নিচে পড়ে যায়। তারপর জেন ডাক করে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এইস ক্রেজ নিজের পরিচয় দিয়ে বলে, আমি দ্য সুপ্রিমো স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ হেল ইউনিভার্সিটি। তারপর বলে, পরের বার ক্লাস ফাঁকি দেওয়ার আগে ভেবে নিও। এই বলে সে চলে যায়। জেন ভাবতে থাকে, এরা সবাই আসলে কারা? আর এই সুপ্রিমোই বা কে? সে নিজের হাতের দিকে তাকায়। তার হাতে পুরো আঙ্গুলের দাগ পড়ে গিয়েছিল। তার খুব ব্যথাও হচ্ছিল। তারপর জেন ক্লাসে ফিরে আসে। বাসেনা তার হাতের সেই দাগ দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে, কিন্তু জেন কিছুই বলে না। গেনিদের সিটে বসে পড়ে। মেয়েট বিষয়টা খেয়াল করে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে, এটা কে করেছে? আমাকে তার নাম বলো। তখন টিচার জেনের হাতের আঘাত দেখে বুঝে যায় যে এটা কে করেছে। তিনি জেনকে ফার্স্ট এড বক্স দেন এবং সতর্ক করে বলেন, আজ যে ভুল করেছ সেটা যাতে আর ভবিষ্যতে না হয়। সুপ্রিমো খুবই বিপজ্জনক। দেব জিজ্ঞাসা করে, এই সুপ্রিমোকে? টিচার বলেন, এসক্রেজ সুপ্রিমো। জেন ভাবতে থাকে, নিকিতাকে বলেছিল তোমার এই কৌতূহলী তোমাকে মেরে ফেলবে, আর সত্যটা নিজেই খুঁজে বের করো। যদি সত্যি সত্য জানতে চাও তাহলে নিয়ম ভাঙো। মেট জেনকে বলে, এখন থেকে তুমি যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি আর একা কোথাও যাবে না। জেন বলে, ঠিক আছে। জেন মনে মনে ভাবতে থাকে, এই স্কুলে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। একটা ভুল পদক্ষেপ আমাকে বড় বিপদে ফেলতে পারে। কিন্তু যদি আমি কিছুই না করি তাহলে আমরা এখান থেকে বের হব কিভাবে? তারপর জেন দেখে মেট কিছু স্টুডেন্টের সঙ্গে কথা বলছিল। সে তার কাছে গিয়ে বলে, এখানে কাউকে বিশ্বাস করা যায় না, তাই অন্যদের সঙ্গে আর কথা বলো না। তারপর আমরা দেখি এই স্প্রেজের কাছে এক ছেলে এবং এক মেয়ে ব্লাডি নাইটের সময় কতগুলো খুন হয়েছিল তার রিপোর্ট দিচ্ছিল। যে ছেলেটি ছিল সে ছিল সুপ্রিম স্টুডেন্ট গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট। সে জানায় এখানে যে নতুনরা আসে তাদের সম্পর্কে সব ধরনের তথ্য তার জানা থাকে। মেয়েটির নাম ছিল পিউডসি। সে বলে গত রাতে 10 জন মারা গিয়েছে। কিন্তু কতক্ষণ পর ছেলেটি বলে যে 10 জন না 15 জন। তারপর তারা কন্টিনিউ করে। ছেলেটি নতুনদের সম্পর্কে কিছু তথ্য দেয়, যেটা শুনে পিউডসি বলে, আমার কাছে কেন এই রিপোর্ট নেই? সুপ্রিমো রেগে গিয়ে পিউডসির সামনে বলে, তোমার সবকিছু জানা উচিত। আমি যেন এই বিষয়ে আফসোস না করি যে আমি তোমাকে কেন আমার সেক্রেটারি বানিয়েছি। তারপর সে জিজ্ঞাসা করে নতুনরা কেমনভাবে মানিয়ে নিচ্ছে। ছেলেটা জানায় এখন পর্যন্ত সব ঠিক আছে। তারা শান্ত স্বভাবের, নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ব্লাডি নাইটেও অংশগ্রহণ করে না। তখন সুপ্রিমো বলে, তারা শান্ত থাকে, নিজেদের মধ্যেই থাকে, কিছুই করে না। এ সময় ছেলেটি বলে, তবে একটা মেয়ে আছে। আমি কিছু ছাত্রের কাছে শুনেছি যে সে খুবই জিদি এবং নিজের ইচ্ছামতো চলাফেরা করে। ক্যাম্পাসেও প্রথম দিন সে এদিক সেদিক ঘুরছিল। কিছু ছাত্র দেখেছে কেউ তাকে চ্যালেঞ্জ করলে সে পাল্টা জবাব দেয়। সে একদিন ক্লাসে দেরি করে গিয়েছিল। মনে হয় তার নিয়মকানুনের কোনো পরোয়া নেই। এমনকি ব্লাডি নাইটও সে ভয় পায় না। তখন সে বলে, সুপ্রিমো, হয়তো সে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চায়। প্রতি বছরই কেউ না কেউ থাকে যে তোমার নজরে আসার চেষ্টা করে। তখন সুপ্রিমো বলে, আমার মনে হয় না সে আমার দৃষ্টি আকর্ষণ করতে চায়। তোমরা দুইজন তার উপর নজর রেখো। আমি তার সম্পর্কে সবকিছু জানতে চাই। দেখা যাক সে কতদিন টিকতে পারে। ক্লাস শেষ হয়ে যায়। জেন ঘড়ির দিকে তাকায়, তখন দেখে 6:20 বাজে। ব্লাডি নাইট শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। জেন ওয়াশরুমে যাবার অজুহাতে বের হতে চায়, কিন্তু মিয়া তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এখন তো ব্লাডি নাইট শুরু হয়ে যাবে। জানো তো এটা কতটা বিপজ্জনক হতে পারে? জেন বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার ইমার্জেন্সি দরকার। তখন মেট বলে, আমি জেনের সঙ্গে যাব। জেনও তাকে নিয়ে যায়। জেন আর মেট বের হতে গেলে তখন টিচার এসে বলে, ওয়াশরুমে যাচ্ছ, তাড়াতাড়ি ফিরে আসবে। আর তোমার কৌতূহল নিজের মধ্যেই রেখো। বাইরের পরিবেশ ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এটা তো তোমাদের জানা থাকা দরকার। ওয়াশরুম থেকে সরাসরি নিজের রুমে চলে যাবে। জেন আর মার্ট চলে যায়। জেন মার্টকে বলে, আমি একাই ওয়াশরুমে যাব, তুমি চলে যাও। দেখো এখানে কেউ নেই, এখানে আমি সেফ আছি। মার্ট বলে, হ্যাঁ এখানে কেউ নেই, কিন্তু আমি বলতে পারি না এটা কতটুকু নিরাপদ। আমি তোমাকে রক্ষা করতে চাই, তুমি চলে যাও, আমি আছি। জেন ওয়াশরুমে আসে এবং ভাবতে থাকে এই স্কুল এবং এইসের সঙ্গে আসলে কি ঘটেছে। সে কি এমন করেছে যে সবাই তাকে ভয় পায়? এই স্কুল কে তৈরি করেছে? ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের সদস্য কারা এবং ডেভিল গড ওয়ারিয়রদের সদস্যরা কারা? নিকি যে রুলসের কথা বলেছিল সেই রুলসগুলো আসলে কি? ব্লাডি নাইটের সময় আমি যদি সেখানে যাই তাহলে কি আমি সবকিছু জানতে পারবো? কিন্তু চারপাশে সব জায়গায় শুধুই বিপদ। যদি আমি এসব কিছু জানার জন্য বাইরে যাই তাহলে আমার সাথে কি ঘটবে? জেন এইসব কিছু ভাবতে ভাবতেই ব্লাডি নাইটের অ্যালার্ম বাজতে শুরু করে। জেন বাইরে বের হয়। মেট সেখানে থাকে না, তাই জেন তাকে খুঁজতে শুরু করে। কিছু মানুষ বাইরে আসতে থাকে। ঠিক তখনই মেট দ্রুত জেনকে নিয়ে পিছনে চলে যায় এবং তাকে চুপ থাকার জন্য বলে। তারা লুকিয়ে পালাতে থাকে, কিন্তু একটি ছেলে তাদের দেখতে পায়।
মেইড দ্রুত জেনকে গেটের ওই পাশে নিয়ে আসে এবং গেট বন্ধ করে দেয়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু দুই পাশে কিছু মানুষ এসে তাদেরকে ঘেরাও করে। মেট আর জেন সামনে থাকা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কিছু মানুষ এসে তাদের ধরে ফেলে। তখনই মেট এবং জেন তাদের মোকাবেলা করতে শুরু করে। তারা পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই মেটকে কেউ ছুরি মারল। মেট এবং জেন একটি জায়গায় লুকিয়ে পড়ে। জেন মেটকে বলে, আমরা এখন এখানে চলে এসেছি, এটাই হলো এসব গ্যাং সম্পর্কে জানার সঠিক জায়গা এবং সময়। মেট তাকে মানা করে এবং ড্রমে ফিরে যাওয়ার জন্য বলে। কিছুক্ষণ পর শব্দ থেমে যায়। জেন এবং মেট বাইরে বের হয়। মেটের পায়ে ছুরি লেগেছিল, তাই সে ঠিকমতো চলতে পারছিল না। সে জেনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জেন রাজি হয় না। সে মেটকে সঙ্গে নিয়ে সামনে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ সব দিক থেকে অন্যান্য স্টুডেন্টরা এসে উপস্থিত হয়। জেন চিৎকার করে, এখান থেকে চলে যাও, আমি তোমাদের মারতে চাই না। আর 3 পর্যন্ত গণনা শুরু করে, কিন্তু তারা চলে যায় না। এরপর পিছন থেকে একটি শব্দ আসে এবং সবাই পালিয়ে যায়। দেখে মনে হচ্ছিল তারা ভয়ে পালাচ্ছিল। তখন একটি ছেলে সামনে আসে, যার মাস্ক পরা ছিল। সেই ছেলেটি মেটকে কাঁধে তুলে এবং তার ড্রোম পর্যন্ত নিয়ে যায়। তাদের বন্ধুরা তাদেরকে দেখছিল আর বলছিল, এই লাল চিহ্নযুক্ত ছেলে আবার কে, আর মেটের সঙ্গে কী বা হয়েছে। তারা দ্রুত গেট খুলে দেয়। ছেলেটি মেটকে নিয়ে ভিতরে যায় এবং টেবিলে শুইয়ে দেয়। জার্মন জেনকে জিজ্ঞাসা করে মেটের কি হয়েছে। জেন বলে, কিছু লোক আমাদের উপর হামলা করেছিল, মেটের পায়ে ছুরি লেগেছে। সেই ছেলে একটি মেডিসিন দেয় এবং বলে বারবার ক্লিন করার জন্য, যাতে করে বিষ শরীর থেকে বের হয়ে যেতে পারে। যদি তোমার ফ্রেন্ড শক্তিশালী হয় তাহলে সে এখানে বেঁচে থাকতে পারবে। জেন মেটকে সাহস দিতে শুরু করে। জেন পিছনে তাকায় দেখার জন্য, কিন্তু ছেলেটি হারিয়ে যায়। সে বন্ধুদের বলে এবং তারা ভাবতে থাকে হয়তোবা সে কোনো নিনজা ছিল। আর এপিসোড 2 এর শেষে ছেলেটির ফেস আমাদেরকে দেখানো হয়। আর এভাবেই এপিসোড 2 এখানে শেষ হয়ে যায়। এরপর পার্ট 3 শুরু হয়। জেন এবং তার ফ্রেন্ডরা বসে কথা বলছিল। জেরেম বলে, এই যে পেরেকটা মেটের শরীরে ঢুকেছিল সেটা সাধারণ কোনো পেরেক না, এটার মধ্যে ছিল বিষ। সবাই বলে ভাগ্য ভালো যে কেউ তাদেরকে বাঁচিয়েছে, না হলে আজ কি হতো কেউ জানে না। এদিকে সবার ক্লাসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করছিল, কিন্তু জেন বলে সে মেটার পাশেই থাকবে। তার মনে হচ্ছে মেটের এই অবস্থার জন্য সেই দায়ী এবং সে গিল্টিও ফিল করছে, তাই তারা তাকে মেটের কাছে রেখে চলে যায়। সবাই চলে গেলে জেন একা বসে মেটের পাশে কথা বলছিল। সে বারবার জিজ্ঞাসা করছিল, মেট তুমি কি জেগে আছো, কেমন আছো, কোথাও ব্যথা করছে? মেট বলে ক্ষুধা পেয়েছে। তারপর মেট এবং জেন নাস্তা করার জন্য বসে। হঠাৎ মেট পাগলের মতো মরিচ খেতে শুরু করে। জেন অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেছো, নাকি বিষ তোমার মাথায় উঠে গেছে? মেট বলে, মরিচ খেলে শরীরের বাকি বিষ বেরিয়ে যাবে। কিন্তু কয়েক সেকেন্ড পরে সে আবার চিৎকার করে উঠে, খুব ঝাল সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর মেট সিরিয়াস হয়ে জেনকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি জানো বাইরে তো বিপদ ছিল, তবু তুমি আমাকে ছেড়ে যাওনি। জেনের চোখে অপরাধবোধ। সে বলে, সব দোষ আমারই। ঠিক তখনই মেট জেনকে বলে, তোমার কি মনে হয় কাল রাতে সেই মাস্ক পরা ছেলে, যার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে সব ছাত্ররা সেখান থেকে পালাতে শুরু করেছিল? তাদের চোখে ভয় ছিল, তাদের পা কাঁপছিল। অজ্ঞান হওয়ার আগে আমি দেখেছিলাম একটি লাল চৌকালা ছেলে। যারা আমাদের ফলো করছিল তারা হয়তোবা ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের সদস্যরা ছিল, আর সেই লাল চৌকালা ছেলে হয়তোবা রেইস সিলভেনিয়া, ডেভিড গড ওয়ারিয়রের লিডার। কিন্তু প্রশ্ন হলো, সে কেন আমাদের সাহায্য করলো? আর তাকে দেখে বাকিরা যেভাবে পালাতে শুরু করেছিল, এটা দেখে মনে হচ্ছে সে সাধারণ কেউ নয়। তখন জেন বলে, অর্থাৎ গ্যাংগুলোর আলাদা আলাদা রঙের চিহ্ন আছে। যারা তাদের তাড়া করছিল তারা ছিল ব্ল্যাক ব্লাড গ্যাং, আর যে তাকে সাহায্য করেছিল সে ছিল ডেভিল গড ওয়ারিয়রের সদস্য। আমি আগেই অনুভব করেছিলাম কেউ আমাদেরকে দেখছে। আমরা হয়তোবা আমাদের প্রশ্নের উত্তরগুলো পাবো না, কিন্তু আমরা হেল ইউনিভার্সিটিকে দেখাবো যে আমরা তাদের থেকে ভয় পাই না। এরপর দুজন ক্লাসের জন্য বের হয়। ক্লাসের বাইরে একটি মেয়ে তাদের সঙ্গে ধাক্কা খায়। সে খুব ভয় পেয়েছিল। জেন এবং মার্ট দুজনে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কিন্তু সে কোনো কিছু না বলেই চলে যায়। তারপর তারা ক্লাসে ঢুকে। টিচার সবাইকে অ্যাকুইন্টেন্স পার্টির ব্যাপারে জানান। জেন এবং তার বন্ধুরা ভাবতে থাকে, অ্যাকুইন্টেন্স পার্টি আবার কি? ঠিক তখনই একটি মেয়ে, যার নাম সেলিম, সে বলে, টিচার আমার মনে হয় এটা উদযাপন করার এখন সঠিক সময় নয়। গত কিছুদিনে যেসব মৃত্যু হয়েছে। কিন্তু শিক্ষক তার কথা কেটে দেন এবং বলেন, আমার হাতে কোনো কিছুই নেই। ম্যাডাম ভায়োলিন তার সিদ্ধান্ত শুনিয়েছেন এবং প্রস্তুত হওয়ার জন্য বলেছেন, যা শুক্রবারের মধ্যে শেষ হবে। সেলিন তখনও মানা করছিল, কিন্তু টিচার তার কোনো কথাই শুনেন না এবং তাকে চুপ করিয়ে দেন। জেন মনে মনে ভাবতে থাকে, শেষমেশ এই অ্যাকুইন্টেন্স পার্টি কি, আর কেনই বা উদযাপন করা হয়? তোমরা যা খুশি করো, আমি এবং আমার ফ্রেন্ডরা তোমাদের ভয় পাবো না। তারপর তারা সবাই ক্যান্টিনে থাকে। জেরা মেটকে জিজ্ঞাসা করে, তুমি এখন ঠিক আছো তো, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ছিল। মেট বলে, না আমি পুরোপুরি ঠিক আছি। মেট মজা করে বলে, মরিচকে সব বিষ বের করে ফেলেছি। সবাই হাসে, কিন্তু ভিতরে টেনশনটা থেকেই যায়, কারণ গতরাতের ঘটনার পর তারা বুঝে গেছে যে এই জায়গা থেকে পালানো এত সহজ না। দেব আর জেরুন জানায় তারা বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু অদ্ভুতভাবে সব রাস্তা বদলে গেছে। যেদিকেই যায় কোথাও পৌঁছানো যায় না, যেন এই ইউনিভার্সিটি নিজের মধ্যে একটি গোলক থাকা, যেখানে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না।
তারা বুঝতে পারে যে তারা না জেনে ভিতরে ঢুকেছে। এখন তারা আটকা পড়ে গেছে এমন একটি জায়গা যার হিস্টোরি এবং কে কন্ট্রোল করছে তারা কোনো কিছুই জানে না। জেইন বলে, আমরা এই ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কিছুই জানি না, এজন্য আমরা কোনো কিছুই করতে পারবো না। আগে আমাদেরকে যথেষ্ট তথ্য জানতে হবে। তখনই তার মাথায় আসে সেলিনের কথা। সেলিন সবকিছু জানে, কিন্তু সে ভয় পায়, তাদেরকে এড়িয়ে চলে। অবশেষে জেইন সেলিনকে থামায়। সেলিন প্রথমে বলে দূরে থাকতে, তাদের কাছে থাকলে সে বিপদে পড়বে। জেইন তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। সেলিনের সঙ্গে থাকা অন্য মেয়ে তাকে জেইনের সঙ্গে কথা বলতে নিষেধ করছে, কিন্তু সেলিন জেইনের সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায় এবং জেইনকে সাথে নিয়ে যায়। আমরা দেখি নিকি জেইন এবং সেলিনকে যেতে দেখে এবং তাদের পিছনে যেতে থাকে। ফিরজিও তাদের যেতে দেখে। সেলিন জেইনকে একটি জায়গায় নিয়ে যায় এবং তার হাতে কিছু ফাইলের মতো ছিল। সে প্রথমে জেইনকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রস্তুত তোমার জীবনকে ঝুঁকিতে রাখার জন্য? জেইন বলে, তোমার যা কিছু জানা আছে আমাকে বলো। সেলিন বলে, তুমি খুব সাহসী। প্রশ্ন করা সহজ, কিন্তু সত্য সামলানো তত সহজ নয়। সেলিন বারবার চারপাশ দেখছিল, যেন কেউ তাদের দেখছে কিনা। সেলিন জেইনকে বলে, হেল ইউনিভার্সিটির আগের নাম ছিল ফিলিপাইন হাই ইউনিভার্সিটি। এখানে শুধু ধনী আর ক্ষমতাশালীদের সন্তানরা পড়তে পারত। কিন্তু সবকিছু বদলে যায় যখন মেইন ফাউন্ডার ডক্টর কুইজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। তিনি টিউশন ফি ব্যবহার করতেন নিজের গবেষণার জন্য। তার গবেষণা ছিল ভয়ঙ্কর। মৃত মানুষকে পুনর্জীবিত করার ফর্মুলা, অমরত্ব আর পুনর্জাগরণ। এই পাগলামির জন্য তিনি ছাত্রদের ব্যবহার করতে শুরু করেন পরীক্ষণ পাত্র হিসাবে। একদিন হঠাৎ সব এক্সিট বন্ধ হয়ে যায়। পুরো ইউনিভার্সিটির দেশের আড়ালে চলে যায়, যেন কেউ তাদের পৃথিবী থেকে মুছে দিয়েছে। অভিভাবকরাও কোনো কিছু করতে পারেনি, কর্তৃপক্ষ পাওয়ারলেস ছিল। সেলিন বলে, সে নিজেও প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল যে এখানে আটকা পড়েছে। তারা জানে না কিভাবে, কিন্তু যেন একটি লুকানো পকেট ইউনিভার্সের মধ্যে সিল করে দেওয়া হয়েছে তাদের। যারা প্রথমে মারা গিয়েছিল তারা লাকি ছিল, কারণ বাকি সবাইকে নির্মম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অরাজকতা শুরু হয়। রক্তপাত আর বিশৃঙ্খলা থেকে তৈরি হয় বিভিন্ন গ্যাং। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দুইটি গ্যাং ছিল ব্ল্যাক ব্লাড গ্যাং এবং ডেভিড গড ওয়ারিয়র। ডক্টর কুইজন শেষ পর্যন্ত ফর্মুলা সম্পূর্ণ করতে পেরেছিলেন, কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করার আগেই তিনি মারা যান। গুজব আছে এক ছাত্র সেই ফর্মুলা পেয়ে গেছে, আর সেই ছাত্র এখনও হেল ইউনিভার্সিটিতেই আছে। এই কারণেই জায়গাটা বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। বাইরের পাওয়ারগুলো এখনও সেই স্টুডেন্টকে খুঁজছে, কারণ তারা মরিয়া সেই ফর্মুলা পাওয়ার জন্য। সেলিন জেইনের দিকে তাকিয়ে বলে, এটাই হলো হেল ইউনিভার্সিটির গোপন রহস্য। তাই কাউকে বের হতে দেওয়া হয় না। তারা বিশ্বাস করে যে সেই স্টুডেন্ট এখনও এখানেই আছে, আর সে যে কেউ হতে পারে। যার কাছে এই ফর্মুলা আছে তার জীবন বিপদের মধ্যে আছে। আমার মনে হয় এটা শুধু সময়ের ব্যাপার। অফিসিয়ালটা নিশ্চয়ই জানবে সে কে, কিন্তু আমার আরও ভয় এই ব্যাপারটি যে যদি ফর্মুলা ভুল হাতে চলে যায় তাহলে পৃথিবী ধ্বংস হতে পারে। এসব বলে সেলিন হঠাৎ জুড়ে হাসতে শুরু করে। সে জেনকে ধরে এসে বলে, এখন তুমি হেল ইউনির গোপন তথ্য জানো। তুমি এখন এখান থেকে বের হতে পারবে না, এখানেই মরবে। সে আরও সতর্ক করে, এই খেলায় জড়িয়ে পড়লে বের হওয়া কঠিন। আর জেন অলরেডি জড়িয়ে গেছে। সেলিন আবার হেসে ওঠে এবং সেখান থেকে চলে যায়। একাকী দাঁড়িয়ে জেন ভাবতে থাকে। তত্ত্বই তাদের অস্ত্র, কিন্তু সেলিনের গল্প নিয়ে সে কি করবে? বন্ধুদের বলবে নাকি চুপ থাকবে? যদি বলে তাহলে তারাও তার মতো জড়িয়ে যাবে। এইসব কিছু চিন্তা করছিল, তখন হঠাৎ একটি কণ্ঠ শোনা যায়। আমরা দেখি নিকি ছিল। নিকি বলে, সেলিনের গল্পে অর্ধেক সত্য ছিল। সবকিছু জানা এখনো হয়নি তোমার, তুমি শুধু অর্ধেকটা জেনেছ। সাবধানে থেকো, খুব শীঘ্রই তুমি মারা যাবে। জেন সেখান থেকে চলে যায়। মিয়া কিছুটা আতঙ্কিত অবস্থায় বসেছিল। জেনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন সেইনা বলে, লাইব্রেরিয়ান মিস লিওনোরা তাদেরকে সতর্ক করেছে যে তথ্য তারা খুঁজছে তার মূল্য এই জায়গায় চিরদিন আটকে পড়া। তবে সে ইঙ্গিত দিয়েছে এখান থেকে বের হওয়ার একটি উপায় আছে। উপায় কি? তারা জানতে পারে এই ইউনিভার্সিটিতে একটি সামগ্রিক র্যাঙ্কিং সিস্টেম আছে। শুধু ক্লাসে ভালো করলে হবে না, পুরো ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কে উঠতে হবে। বর্তমানে শীর্ষে আছে রেইস সিলভেনিয়া, আর সেকেন্ডে ছিল সুপ্রিমো। তারা সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের লিডারই টপ র্যাঙ্কে ছিল। মেয়ের জেনকে জিজ্ঞাসা করে, তুমি সেলিনের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলে না? কোনো কিছু জানা গেল? জেন কিছুই বলে না, কারণ যদি জেন তাদেরকে সবকিছু জানায় তাদের জীবনও বিপদের মধ্যে পড়তে পারে। সিন চেঞ্জ হয়। একজন ছেলে আরেকজনকে ধাক্কা দেয়। দুইজনের মধ্যে লড়াই শুরু হয়। ঠিক তখনই সুপ্রিমো এসে তাদের থামায়। এই ইউনিভার্সিটির নিয়ম হলো আগে সতর্ক করা। সতর্কবার্তার পরেও যদি লড়াই করে তাহলে ইউনিভার্সিটির জেলে রাখা হয়। তারপর বায়োলন সেখানে আসে। বায়োলন সবাইকে অ্যাকোয়াইন্টেন্স পার্টি সম্পর্কে জানায়। সে সবাইকে বলে তাদের রুমে পোশাক চলে যাবে এবং 2টি কালারও বলে দেয়, আর বলে পার্টিতে মাস্ক পরে আসতে হবে। শুক্রবার পার্টি অনুষ্ঠিত হবে। সেই দিন কাউকে হত্যা করার অনুমতি নেই, আর যারা নিয়ম ভাঙবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর ভায়োলেন্স সুপ্রিমোকে কোনো কিছু বলার জন্য স্টেজে ডাকে। সুপ্রিমো এসে বলে সে পার্টিতে আসতে পারবে না, এবং সে জেইনের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার নজর সবার উপরেই আছে।
তারপর আমরা দেখি জেন ফ্রিটজের লাগানো সেই পোস্টার পড়ছিল। এখানে লেখা ছিল সুপ্রিমোর জন্য নতুন সেক্রেটারি দরকার। ঠিক তখনই ফ্রিটজিও সেখানে আসে এবং জেনকে ধাক্কা দিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি আমার পথে আসছো? তারপর সে নিজের সম্পর্কে বলে সে সুপ্রিমোর সচিব। জেন জিজ্ঞাসা করে, তুমি এটা পড়োনি? ফ্রিটজি বলে, আমার ভুল হয়েছে, এটা শুধু একটি পোস্টার ছিল। জেন বলে, আমার মনে হয় তুমি যোগ্য নও, এবং তার পোস্টারটি তুলে তার মুখের দিকে ফেলে দেয়। সকলেই চমকে যায়, সে এই কি করলো। এরপর ফ্রিটজি রেগে গিয়ে জেনের মাথা ধরে আচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে রক্ত বের করে দেয়। ঠিক তখনই অনিল আসে। সে জেনের কলার ধরে বলে, তোমার সাহস কিভাবে হলো সুপ্রিমোর সচিবকে অপমান করার? একজনের অপমান মানে আমাদের সবার অপমান। জেন বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ভয় পাবো? অনিল বলে, আমাকে আমার ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করো না। জেন বলে, তোমার যত শক্তি আছে সব ব্যবহার করো, কিন্তু এটার ফলে এটা বদলে যাবে না যে ফ্রিটজি কুকুর এবং তুমি গাধা। অনিল রাগে তাকে মারতে আসে। ঠিক তখনই সেখানে সুপ্রিমো এসে তার হাত ধরে এবং তাকে ধাক্কা দিয়ে বলে, তোমরা কি একে মেরেছ? তারপর সরাসরি তাকে থার্ড ওয়ার্নিং দেয়, ফ্রিটজিকেও দেয়। সে ক্ষমা চাওয়ার জন্য আসে, কিন্তু সুপ্রিমো তার কোনো কথাই শুনে না এবং সবাইকে ক্লাসে যাওয়ার জন্য বলে। সকলে ভয়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি সুপ্রিমো জেনকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বলে, তুমি আমার সচিব হওয়ার যোগ্য, তাই তোমার চিকিৎসার প্রয়োজন। জেন বলে, আমি এখনো হ্যাঁ বলিনি। তারপর সে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নার্সকে বলে তার মাথায় যাতে একটিও দাগের চিহ্ন না থাকে। নার্স বলে, আমি গ্যারান্টি দিতে পারছি না যে সব দাগ সরে যাবে। সুপ্রিমো বলে, তার মানে কি? এখনই আমার সচিবকে ঠিক করো। তারপর সে নার্সকে হুমকি দিয়ে বলে, আমার মনে হয় তুমি ঠিকই করতে পারবে, তাই না? চলে যাওয়ার সময় জেন বলে, আমি সচিব হওয়ার জন্য এখনো হ্যাঁ বলিনি। সুপ্রিমো কোনো কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি জেনের জ্ঞান ফিরে আসে। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এমন করেছো যে প্রেসিডেন্ট তোমার সঙ্গে এমন আচরণ করলো? পুরো স্কুলে এই খবর চলছে এবং মানুষও দেখে ফেলেছে। জেন বলে, তারা গল্প বানাচ্ছে। তোমরা কেন তাদের উপর বিশ্বাস করছো? অনিল আমাকে মেরেছে কারণ আমি ফ্রিটজির সঙ্গে লড়ছিলাম। কিছুক্ষণ পর অনিল সেখানে আসে এবং হাঁটু বসে জেনের কাছে ক্ষমা চাইতে থাকে। অনিল বারবার ক্ষমা চায় এবং বলে, আমি মরতে চাই না, প্লিজ আমাকে মাফ করো। জেন বলে, ঠিক আছে, এখন এখান থেকে উঠে যাও, আমি বিশ্রাম নেব। জেনের বন্ধুরা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি সেই পার্টির দিন চলে আসে। সবাই অনেক সুন্দরভাবে সেজে পার্টিতে এসেছিল। জেন, মেট এবং তার ফ্রেন্ডরাও আসে। তারা মাস্ক পরা অবস্থায় ছিল। তারা বলে, চারপাশের পরিবেশ হঠাৎ অনেকটা সাধারণ স্কুলের মতো মনে হচ্ছে। হয়তো এটাই প্রশাসনের উদ্দেশ্য, তাদের মনোযোগ বিভ্রান্ত করা এবং নিয়ন্ত্রণ সহজ করা। তবে কিছু মজা করা খারাপ নয়। তারা বলে, পরস্পর একসাথে থাকবো এবং সতর্ক থাকবো, কারণ এটি প্রি ব্লাডি নাইট হলেও কারো ওপর ভরসা করা যাবে না। তারা কথা বলছিল। ঠিক তখনই লাল চুলের ছেলে এবং লাল মাস্কের ছেলের এন্ট্রি হয়। তাদের দেখে জেন এবং তার বন্ধুরা খারাপ মুডে চলে যায়। পার্টি শুরু হয়। ফ্রিটজি সবাইকে স্বাগত জানায়, সুন্দর সাজ এবং মুখোশের প্রশংসা করে, কিন্তু নতুনদের সাজ নিয়ে সে হাসে। এরপর স্পেশাল গেস্টদের পরিচয় করানো হয়। হেল ইউনিভার্সিটির প্রশাসন, এসএসজি এর প্রধান উপদেষ্টা মিস ক্যাথরিন এবং হেল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সবাইকে ওয়েলকাম জানায়। জেন হতবাক হয়। বৃদ্ধ যে ব্যক্তি গেটে ঢোকার সময় তাদের সঙ্গে কথা বলছিল, তারা ভেবেছিল সে শুধু একজন সিকিউরিটি গার্ড, কিন্তু এখন দেখছে তিনি প্রশাসনের অংশ। বুঝতে পারে তারা সবাই প্রতারিত হয়েছে। তারপর হঠাৎ অনিল কাছে আসে এবং তাকে সচিব হওয়ার জন্য অভিনন্দন জানায় এবং বলে, সুপ্রিমোর সচিব হওয়ার কারণে তুমি এখন 9th র্যাঙ্কে পৌঁছেছ। জেনে বন্ধুরা তাকে অভিনন্দন জানাতে থাকে, কিন্তু মেরজেনকে বলে এই পদ নেওয়া থেকে যাতে বিরত থাকে। তার বন্ধুরা জিজ্ঞাসা করে, তুমি কি এই পদ গ্রহণ করবে? জেন বলে, আমি ভাববো। সে দেবের হাতে থাকা ড্রিঙ্কস নিয়ে নেয় এবং অর্ধেক খেয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেব আবার তার ড্রিঙ্কসটা নেয় এবং অবশিষ্ট অর্ধেক খেয়ে শেষ করে। জেন ড্রাঙ্কস অবস্থায় ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। ঠিক তখনই একটি ছেলে এসে বলে, এই প্রমোশন নেওয়া ভালো সিদ্ধান্ত নয়। এই অবস্থা মানে হাতে ছুরি ধরা, অর্থাৎ বেঁচে থাকতে হলে এই পজিশনে কাউকে না কাউকে মারতে হবে। তাকে সতর্ক করা হয়, এখন পর্যন্ত সে বেঁচে আছে শুধু কারো সুরক্ষার কারণে, কিন্তু সেই সুরক্ষা চিরদিন থাকবে না। জেন আতঙ্কিত হয়ে চারিদিকে তাকায়। সে জানতে চায় কে কথা বলছে, কিন্তু সে নেশার মধ্যে ছিল, তাই সঠিকভাবে কোনো কিছু করতে পারছিল না। এদিকে দেব হঠাৎ পড়ে যায় এবং অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে যায়। আমরা বুঝতে পারি তার ড্রিঙ্কসে কিছু একটা মিশানো ছিল। ম্যাট এবং ফ্রেন্ডরাও বুঝতে পারে যে ড্রিঙ্কসে কিছু একটা মিশানো ছিল। তখন তারা মনে করে জেনও এই গ্লাসে ড্রিঙ্কস করেছিল। ম্যাট জেনকে চারদিকে খুঁজতে থাকে। এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পায় না। হঠাৎ দেখে সে মাটিতে পড়ে আছে। সে অজ্ঞান অবস্থায় ছিল। ম্যাট চেষ্টা করে তার জ্ঞান ফিরে আসার জন্য, কিন্তু জেন উঠে না। ম্যাট সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এভাবেই পার্টি শেষ হয়ে যায়।